কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। সব প্রস্তুতি সম্পন্ন, ভালো সাড়া পাওয়ার আশাবাদ প্রকাশকদের। মেলার পরিসরও প্রায় 3 গুণ বেড়ে গেছে। এই জন্য আমার মনে হয় যে পাঠক মেলাতে এবার আসবে। সিকিউরিটি এবার বেশ করছে, ভালো সিকিউরিটি করছে। গত কয়েক বছরে আমাদের বইমেলার উপরে যে প্রভাবটা পড়েছে রাজনৈতিক কারণে, এই বছর সেই জিনিসটা থাকবে না। বইমেলা এবার সবচেয়ে বেশি নিরাপদ। এই প্রচারটা যদি হয় আমি আশা করি যে পাঠক সংখ্যা অনেক বেশি আসবে। চাইলে লেখক ও ব্লগারদের নিরাপত্তা দেয়া হবে, ব্রিফিংয়ে ডিএমপি। অতীতে যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার নিরাপত্তা পরিকল্পনাটা গ্রহণ করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুর সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্ষমতায় গেলে নতুন করে শহীদের তালিকা করার ঘোষণা বিএনপির। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে দলটির শীর্ষ নেতাদের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল, মন্তব্য আওয়ামী লীগের। দলের সংকট নিরসনে এরশাদের সভাপতিত্বে চলছে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের বৈঠক, যোগ দেয়নি রওশনপন্থী নেতারা। কৌশলে একে অপরকে বিচ্ছিন্ন রেখে সক্রিয় জেএমবি সদস্যরা। গ্রেপ্তারে মোবাইল ফোন ট্র্যাকিং সহ কাজে আসছে না কোনো প্রযুক্তি, স্বীকারোক্তি পুলিশের। অনুমোদন পেলে এবছরের জুনেই শুরু হবে গাজীপুর থেকে হাতিরঝিল পর্যন্ত 22টি ইউলুপ স্থাপনের কাজ। রাজধানীর যানজট কমে আসবে অনেকাংশেই, বলছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপে শান্তর সেঞ্চুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 256 রানের চ্যালেঞ্জিং স্কোর। জবাবে ব্যাট করছে সফরকারীরা। কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। ইতিমধ্যে মেলা প্রাঙ্গণের প্রস্তুতির প্রায় সব কাজ শেষ করেছে বাংলা একাডেমি। আর প্রকাশকরা শেষ মুহূর্তে বরাদ্দকৃত স্টলে সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন। রাজনৈতিক কোনো উত্তাপ না থাকায় এবার বইমেলায় পাঠক, দর্শক, ক্রেতাদের অনেক বেশি সাড়া পাওয়া যাবে বলে আশাবাদ তাদের। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। বছর ঘুরে আবার হাজির বাঙালির প্রাণের মেলা। তাই পেরেকের শব্দ আর নতুন রঙের ঝাঁঝালো গন্ধ মনে করিয়ে দিচ্ছে প্রতীক্ষার অবসান শেষ। সেই চেনা দৃশ্যে রঙিন হয়েছে একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। এবছর প্রায় 402টি প্রতিষ্ঠানকে জায়গা দিয়েছে বাংলা একাডেমি। প্রকাশকরা আশা করছেন রাজনৈতিক হানাহানি মুক্ত এবছরের মেলা সব দিক দিয়েই সফল হবে। এবছর যেহেতু আমরা সব দিক থেকে স্থির অবস্থাতে আছি বাংলাদেশ, আমাদের সকলের প্রত্যাশা, সকল প্রকাশকই মনে করছেন যে এইবারে বইমেলা খুব জমজমাট হবে। প্রচারেরও দরকার আছে যে বইমেলা এবার সবচেয়ে বেশি নিরাপদ। এই প্রচারটা যদি হয় আমি আশা করি যে পাঠক সংখ্যা অনেক বেশি আসবে আগের চেয়ে। গতবারের তুলনায় 3 গুণ প্রায় পরিসর, স্টলও অনেক বেড়েছে, গতবারের থেকে অনেক বড় হচ্ছে মেলা। এবছর লিপ ইয়ার হয় একদিন বেশি পেয়ে মেলা চলবে 29 দিন। একে তো বইমেলা, তার উপর চলতি বছর 60 বছর বয়সে পা দিল বাংলা একাডেমি। এ কারণে মেলাকে ঘিরে উচ্ছ্বাসটা যেন একটু বেশি, বলছেন আয়োজকরা। বাংলাদেশের যে সাংস্কৃতিক জাগরণ, সেক্ষেত্রে বাংলা একাডেমির ভূমিকা আছে। বাংলা একাডেমির যে বুদ্ধিবৃত্তিক বিকাশ, সেক্ষেত্রেও বাংলা একাডেমির ভূমিকা আছে। তো আমরা সেই জিনিসটাকে, বাংলা একাডেমির যে অবদান, সেটা আমরা মনে করি সমগ্র জাতি ভালোবাসার সাথে, সম্মানের সাথে সেটা স্বীকার করে। এবং আমরা এই বইমেলাকেও হীরক জয়ন্তী উপলক্ষে, আমাদের এই বইমেলার মূল থিম হচ্ছে বাংলা একাডেমির হীরক জয়ন্তী। লেখক অভিজিতের মতো কেউ যেন কখনোই মেলায় এসে হামলার শিকার না হন, সেদিকে কড়া নজরদারি রাখা হয়েছে বলেও জানালেন তারা। অভিজিতের ঘটনা, তারপরে এর আগে বিশিষ্ট লেখক হুমায়ুন আজাদের ঘটনা, এগুলো থেকে কিন্তু আমরা যে অভিজ্ঞতা নিয়েছি, সেটা আলোকে এবার কিন্তু শুরুর থেকেই নিরাপত্তার বিষয়টার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বইয়ের আলোয় আলোকিত হয়ে সমস্ত অন্ধকার আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাঙালি, এমনটাই চাওয়া বইপ্রেমীদের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে লেখক ও ব্লগাররা চাইলে বইমেলায় তাদের ব্যক্তিগত নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের একথা জানান। অতীতের ঘটনাকে মাথায় রেখে বইমেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন আমাদের কাছে তাদের তালিকা আছে। অনেকে জিডি করেছেন,
অনেকে নিরাপত্তা চেয়ে দরখাস্ত করেছেন। আমরা বিভিন্নভাবে তাদের নিরাপত্তা দিয়ে যাচ্ছি। যদি কোনো নাগরিকের কোনো ধরনের কোনো বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয়, আমাদের কন্ট্রোল রুমে অবহিত করলে আমরা পুরো সময়টা যতক্ষণ বইমেলা চত্বরে তিনি থাকবেন তার বিশেষ নিরাপত্তা আমরা দিব। অতীতে যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার যাতে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে না পারে সেভাবে আমরা এবার নিরাপত্তা পরিকল্পনাটা গ্রহণ করেছি। ক্ষমতায় গেলে বিএনপি মুক্তিযুদ্ধে শহীদের তালিকা নতুন করে করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে নয়াপল্টনে বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে কৃষক দলের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, জনগণের দৃষ্টি অন্য খাতে ফেরাতে বেগম জিয়ার বিরুদ্ধে মামলা করেছে সরকার। আমাদের এই দেশের জন্য, এই মাতৃভূমির জন্য যারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আত্মদান করেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তারা রেকর্ডেড হোক। তাদের নাম আমরা জানি, বাংলাদেশের ইতিহাসে তাদের নাম সোনার অক্ষরে লেখা রাখা হোক। কেন তাদের পরিবার পরিজনরা এই মর্যাদা পাবে না যে তারা শহীদদের সন্তান, শহীদদের পরিবার? আশা করি অন্তত যে যদি আল্লাহর মেহেরবানিতে আবার আমরা দায়িত্বে আসি, নিশ্চয়ই এই অসমাপ্ত কাজ সমাপ্ত করা উচিত হবে আমাদের জন্য। এদিকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে বিএনপির শীর্ষ নেতারা যে বক্তব্য রেখেছেন তাতে রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি নেতাদের সরকার বিরোধিতার নামে রাষ্ট্রদ্রোহের বিচার অবশ্যই করা হবে। বেগম খালেদা জিয়া বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা, এটা যথার্থ একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। এবং শুধু বেগম খালেদা জিয়া নন, তার পরবর্তীতে যারা আরো বিকৃত ভাষায় কথা বলেছেন সেই গয়েশ্বর রায়ের বিরুদ্ধে একটি মামলা হওয়া উচিত ছিল। আজকে বিএনপির কাউন্সিলকে সামনে রেখে নিজেদেরকে জাহির করার জন্য আজকে বড় বড় কথাবার্তা বলছে। শহীদদের সংখ্যা নিয়ে যারা কথা বলে, মীমাংসিত সত্য নিয়ে যারা কথা বলে, যে ৪৫ বছর পর যারা এই প্রশ্নগুলোর উদ্যোগ করে, তারা প্রত্যেকের বিরুদ্ধে এই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনয়ন করা উচিত। একটি রাষ্ট্রযন্ত্রের সাংবিধানিক দায়িত্ব এই সমস্ত পাপিষ্ঠদের বিরুদ্ধে, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা। সরকারের বিরোধিতার নামে যা আপনারা করছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল, পরিষ্কার কথা। এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবেই, এদেরকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সভাপতিত্বে দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক চলছে। সকালে বনানীর কার্যালয়ে শুরু হওয়া এই সভায় রওশন এরশাদ ও তার অনুগত কোনো নেতা যোগ দেননি। গত 17 জানুয়ারি রংপুর সফরে গিয়ে এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ঘোষণা দিলে দলটির অন্য নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ পরদিন ঢাকায় ফিরে শৃঙ্খলা ভঙ্গ ও ব্যর্থতার অভিযোগে জাতীয় পার্টির মহাসচিবের পদ থেকে জিয়াউদ্দিন বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে নতুন মহাসচিবের দায়িত্ব দেন এরশাদ। এরশাদের এই সিদ্ধান্তের কারণে তার বিপরীত অবস্থান নিয়েছেন রওশন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। একে অপরকে কৌশলে বিচ্ছিন্ন রেখে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে জেএমবির সদস্যরা। গ্রেফতার এড়ানোর জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করছে সংগঠনটি। পুলিশ কর্মকর্তারা স্বীকার করেছেন, তাদের ধরতে মোবাইল ফোন ট্র্যাকিং সহ কাজে আসছে না কোনো প্রযুক্তি। আরও জানাচ্ছেন কমল দে। অন্যান্য যে কোনো অপরাধের ক্ষেত্রে সন্দেহজনক একজনের সূত্র ধরে বাকিদেরও আইনের আওতায় আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক্ষেত্রে মোবাইল ফোন ট্র্যাকিং সহ নানা প্রযুক্তিও ব্যবহার করা হয়, কিন্তু জেএমবি সদস্যদের ক্ষেত্রে কোনো প্রযুক্তি কাজে আসছে না। দীর্ঘ অনুসন্ধান এবং অভিযান চালিয়ে যাদেরই পাওয়া যায় সেখানেই শেষ হয় পুলিশের লিঙ্ক। এমনকি গ্রেপ্তারকৃতরাও জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য দিতে পারে না। ম্যানুয়াল পদ্ধতিতে অনেকে যোগাযোগ করে এবং বিভিন্ন কিছু কোড অথবা চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করে বা তারা গোপনে বিভিন্ন জায়গায় এই বৈঠক করার মাধ্যমে তাদের যোগাযোগগুলো সম্পন্ন করে। তাদের আমরা আইনের আওতায় আনতে পারি, কিন্তু হয়তো একটু দেরি হয়। কারণটা হচ্ছে যে তারা একাধিক নাম ব্যবহার করে এবং দ্রুত তাদের জায়গা পরিবর্তন করে। পুলিশ কর্মকর্তারা জানান, বর্তমানে জেএমবি সদস্যরা কাট আউট পদ্ধতিতেই তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। এই পদ্ধতি অনুসরণ করার কারণে একজন সদস্য তার আগের কিংবা পরের কোনো সদস্যকে চিনতে পারে না। জেএমবির একজন সদস্য সে যার কাছ থেকে আদেশ পায়, তারপরে আর কে আছে সেই তথ্যটা সে জানে না। অর্থাৎ এটা একটা কাট আউট সিস্টেম তারা বলে, যে ওই এরপর পরে গিয়ে কিন্তু আমরা পরবর্তী সদস্যের আমরা নাম বা ঠিকানা আমরা খুঁজে
পাই না। আর এতে জঙ্গিবাদ দমন করতে গিয়ে কিছুটা বিপাকে পড়তে হচ্ছে পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। যাদেরকে আমরা গ্রেপ্তার করি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, তাদের লিঙ্কটা এক জায়গায় গিয়ে আপনার কাট অফ হয়ে যায়। এই যে মিসিং লিঙ্কটা, এটাকে আপনার জয়েন করতে হলে আমাদের আবার বেশ কিছু তথ্য প্রমাণ লাগে, সাক্ষ্য প্রমাণ লাগে এবং আরো বেশি কিছু করতে হয়, কাজ করতে হয়। গত 2 মাসে চট্টগ্রামের খোয়াজনগর, অনন্যা আবাসিক এবং আমানবাজারের 3টি জঙ্গি আস্তানার সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। এসব আস্তানা থেকে অস্ত্রসহ 8 জনকে গ্রেপ্তার করা হলো। তাদের লিঙ্ক দিয়ে কিংবা জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকি কাউকে আইনের আওতায় আনতে পারেনি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জঙ্গি অর্থায়নে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রী জানান, যারা সারা দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বলা হয়েছে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক সহ কমিটির সদস্যরা যোগ দেন। এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। ইতিমধ্যে যাদের বিরুদ্ধে এই অর্থায়নের ব্যাপারে কিছুটা প্রমাণ পাওয়া গিয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সন্ত্রাস, নাশকতা, মাদক দ্রব্য এইসব ব্যাপারে যাদেরকে গ্রেপ্তার করা হয় তারা অনেকেই জামিন নিয়ে যায়। এই ব্যাপারেও যাতে আইনের আর একটু জটিলতা সৃষ্টি করা যায়, আইনের শক্ত করা যায়, যাতে করে এদের জামিন সহসা না হয়, সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাছাড়া আমাদের মোবাইল ফোনে হুমকি দিয়ে চাঁদাবাজি করা এবং প্রাণনাশের হুমকি দেওয়া ইত্যাদির ব্যাপারেও আমরা সতর্কতা অবলম্বন করব এবং সেই ব্যাপারে তদন্ত করা হবে। রাজধানীর পল্টন ও মতিঝিল থানার 2 মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। 2015 সালের জানুয়ারি মাসে বিএনপির কর্মসূচি চলাকালে মতিঝিল পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ মামলা করে পুলিশ। এই মামলায় বেশ কিছুদিন পলাতক ছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। এবছরের 6 জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দুপুরের সময় আরো থাকছে। দেশকে কুষ্ঠমুক্ত ঘোষণার 17 বছরেও কমেনি এই রোগের প্রকোপ। প্রশিক্ষিত চিকিৎসকের অভাবে নির্মূল সম্ভব হয়নি বলছেন সংশ্লিষ্টরা। সচেতনতা বাড়াতে রাজধানীতে র্যালি। রাজধানীর যানজট কমাতে গাজীপুর থেকে হাতিরঝিল পর্যন্ত 30 কিলোমিটার সড়কে রাইট টার্ন ও ইউ টার্ন বন্ধ করে 22টি ইউলুপ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এবছরের জুনে প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। যোগাযোগ বিশেষজ্ঞ ও প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এটি বাস্তবায়ন হলে এই রুটে 30 থেকে 40% যানজট কমে আসবে। শেখ জায়েদের রিপোর্ট। প্রতিদিনই এরকম যানজটে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয় ঢাকার সড়ক ব্যবহারকারীদের। সরকারি সংস্থাগুলোর নানা উন্নয়ন ও উদ্যোগেও কমানো যায়নি এই জট। যানের চ্যানেলটা তো ওপেন থাকবে, কিন্তু সেটা থাকতেছে না। শুধুমাত্র বড় গাড়ি, কোস্টার, এদের জন্য। এই যে সামনে এই গাড়িটা সোজা যাবে, আমার রাস্তাটা আটকে রাখছে। গাজীপুর থেকে আজিমপুর যাইতে আপনি 4 থেকে 5 ঘন্টা লাগে। সবশেষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগ, গাজীপুর থেকে হাতিরঝিল পর্যন্ত 30 কিলোমিটার সড়কে রাইট টার্ন ও ইউ টার্ন বন্ধ করে ইউলুপ স্থাপন। এতে করে সোজা পথে যেতে কিংবা ডানে মোড় নিতে কোনো গাড়িকেই থেমে থাকতে হবে না। এই বছরের জুনেই প্রকল্প কাজ শুরুর পরিকল্পনা সিটি কর্পোরেশনের। 2টি ডিপিপি প্রণীত হয়েছে মন্ত্রণালয় থেকে। এটা অনুমোদিত হলে আমরা আশা করছি জুন মাসে এটা কাজ শুরু করা সম্ভব হবে এবং এই বছরেই এই কাজগুলো শেষ করাও সম্ভব হবে। ইউটার্ন ও রাইট টার্ন বন্ধ করে ইউলুপ স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন, এটি বাস্তবায়িত হলে এই সড়কে যানজট অনেকাংশেই কমে যাবে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞ ও প্রকল্প সংশ্লিষ্টরা। কোনো ধরনের নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করে বিদ্যমান রোডটাকেই যেখানে যেখানে রাইট টার্ন আমাদের প্রয়োজন নাই, ইউলুপের মাধ্যমে যেখান থেকে আমরা বড় গাড়িগুলোকে, ছোট গাড়িগুলোকে টার্ন করে নিয়ে আসতে পারবো। দিস ইজ এ ফ্যান্টাস্টিক প্রপোজাল। এর ফলে 30 to 40% আপনার যানজট নিরসন হয়ে যাবে এই রুটে। প্রস্তাবিত ইউলুপ প্রকল্পে নির্মাণ ব্যয় ধরা হয়েছে 46 কোটি 58 লাখ টাকা। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। পূর্ণ আর বুশরা খুঁজে ফিরছে তাদের বাবা মাকে।
গত ২৬ জানুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় তারা হারিয়েছে তাদের মা, বাবা ও বোনকে। ভাগ্যক্রমে সেই দুর্ঘটনায় 2 ভাই বোন বেঁচে ফিরলেও এখনও তারা চিকিৎসাধীন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন 2 শিশু শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও মানসিক ক্ষত সারতে সময় লাগবে। চোখে মুখে ক্লান্তি আর কষ্টের অভিব্যক্তি। হাসপাতালের বিছানায় শুয়ে বসে কাটছে পূর্ণের জীবন। এখনো সে জানে না জীবনের তরে সে হারিয়েছে তার বাবা, মা আর বোনকে। আর যে বোন পূর্ণর মতো ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে সেও জানে না যাদের হারিয়েছে তারা ফিরে পাওয়া যাবে না তাদের আর কোনোভাবেই। হাসপাতালে 2 ভাই বোন, তদারকিতে রয়েছে তাদের বড় ফুপু। তিনি জানালেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে দুজন, তবে বারে বারে তাদের প্রশ্ন বাবা মা কোথায়। বাইরে এসে ঘোরাফেরা করে আম্মু যাব কালকে অ্যাম্বুলেন্স দেখে তো আম্মু আব্বু করে চিৎকার দিয়েছে। আমরা কিভাবে তাদেরকে রাখবো আমরা নিজেরাও বুঝতে পারছি না। বাবা মা কাউকে পাবে না তারা। 3টা বাচ্চাকে সে মনে করেছে যে ডাক্তার বানাবে, কত স্বপ্ন কত আশা। চিকিৎসক জানালেন শারীরিকভাবে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে 2 শিশুই, তবে মানসিক ধকল সামলে উঠতে সময় লাগবে তাদের। মাথায় যে আঘাত লেগেছে এই আঘাতটা খুব একটা গুরুতর না। এটা সে মোটামুটি রিকভারি অলরেডি করে গেছে। এখন তার সমস্যাটা মূলত হাত এবং কলার বোনটা। মা বাবাকে সে যখন দেখবে না তখন এই মুহূর্তে তার একটা সাইকোলজিক্যাল একটা ইনসাল্ট হবে। এই আঘাতটা যদি বুঝতে না পারে, তার আত্মীয় স্বজনরা যদি তাকে টেক কেয়ারটা সেভাবে করতে পারে, তাহলে এটা আশা করি সময়ের সাথে সাথে এটা রিকভারি করে যাবে। প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা, বাড়ছে বুশরা আর পূর্ণর মতো ভুক্তভোগী আর স্বজন হারার সংখ্যাও। তবে এরকম কষ্টের আখ্যান আর যাতে রচিত না হয় সেটাই স্বজনদের প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। পোশাক শিল্পের জন্য চলতি মাসে 2015-16 অর্থ বছরের কর্পোরেট ট্যাক্স 35% থেকে সহনীয় পর্যায়ে কমিয়ে আনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই আশ্বাস দেন। এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে আগামী অর্থ বছরে কর্পোরেট ট্যাক্স 35% থেকে কমিয়ে 10% করার দাবি জানানো হয়। এছাড়াও অডিট ফর্মগুলো অডিটের নামে ব্যবসায়ীদের হয়রানি করে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এ সময় তারা রপ্তানিতে নগদ অর্থ প্রণোদনা পাওয়ার বিষয় সহজ করার জন্য অর্থমন্ত্রীর প্রতি দাবি জানান। অর্থমন্ত্রী ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে চলতি অর্থ বছরে কর্পোরেট ট্যাক্স কমানোর আশ্বাস দেন। সংসদের চলতি অধিবেশনে বিষয়টি উত্থাপন করা হবে বলেও জানান তিনি। আপনারা আমাদের কাছে দাবি করেছিলেন 30কে 35কে 10 করা, এজ ইফ এই আগামী বাজেটে 30কে 10 করা, কিন্তু মাননীয় অর্থমন্ত্রী আরো আগে 1 জুলাই 15 থেকে 30 জুন এই বছরও 10-এর মধ্যে উনি রাখতে চাচ্ছেন না। আমি 10 বলছি না, আমি বলছি আই উইল গিভ কনসেশনাল রেট বিফোর 29। 2টা স্টেজ, প্রথম ক্যাবিনেটে পাস করাতে হবে, তারপরে অ্যাসেম্বলিতে দিতে হবে। অ্যাসেম্বলিতে ইট উইল বি ভেরি শর্ট বিকজ ইট ইজ অনলি এ স্মল অ্যামেন্ডমেন্ট, এরকম ধরনের হবে। সো টু পাস ইট ইন দিস সেশন, দ্যাটস মাই টার্গেট। বিদ্যুৎ খাতে দুর্নীতি কমাতে দ্রুত প্রিপেইড মিটার চালুর তাগিদ দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ বিপু। সকালে রাজধানীতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এক সম্মেলনে তিনি এই তাগিদ দেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহার বিদ্যুৎ খাতে দুর্নীতি প্রতিরোধে সহায়ক হবে। ভেন্ডিং মেশিন বাদ দিয়ে প্রিপেড মিটার চালু করে 1,90,00,000 গ্রাহক, 3 লাখ ভেন্ডিং মেশিন। 2 দিন পর পরে শুনবেন যে টাকা নিয়ে হাওয়া হয়ে গেছে ভেন্ডিং মেশিন। টেকনোলজিকে নিয়ে আসতে হবে করাপশন দূর করার জন্য। কার্ড এনে মোবাইলে দিয়ে দিবে, বিল পেমেন্ট হয়ে যাবে মিটার অটোমেটিকলি। মিটারে গিয়ে প্যাডে লাগা দেবে। আজকাল বহু রকম মিটার পাওয়া যায়, জিপিআরএস মিটার পাওয়া যায়, কিপ্যাড মিটার পাওয়া যায়, কার্ড সিস্টেম মিটার পাওয়া যায়। চালু করে দেন সবগুলো, যে যেটা নিবে কিন্তু প্রিপেইড হতে হবে। দেখেন আপনার দুর্নীতি কমবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে 4র্থ সমাবর্তন। দীর্ঘ 7 বছর পর এই সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয় জুড়ে বইছে উৎসবের আমেজ। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ইংরেজি বিভাগ
ধন্যবাদ ইশরাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 50 বছরের ইতিহাসে এবার চতুর্থবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে আমরা জানি 1994 সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়, আর সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল বিগত 2008 সালে। আর আজকে যে সমাবর্তন, সেই সমাবর্তনকে কেন্দ্র কিন্তু প্রাণের উৎসবে মেতেছে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এক কথা বলা যায় এটাই দেশের সর্ববৃহৎ সমাবর্তন, কারণ এবারে সমাবর্তনে 7194 জন শিক্ষার্থী তারা গ্রাজুয়েট দ্বারা তারা নিবন্ধন করেছিলেন এবং তারা সব এখানে উপস্থিত হয়েছেন। আর আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন উপাচার্য চ্যান্সেলর চট্টগ্রাম বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। কিছুক্ষণ আগে তিনি হেলিকপ্টার যোগে ঢাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছেন এবং তার নেতৃত্বে যে র্যালিটি, সেই র্যালিটি এখন অংশ নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে। আজকের এই অনুষ্ঠানে মোট 42 জনকে আরো পুরস্কৃত করা হচ্ছে। এর মধ্যে এমপিল এবং পিএইচডি ডিগ্রি রয়েছেন 42 জন এবং স্বর্ণপদক পাচ্ছেন মোট 7 জন। আপনি জানেন যে সর্বশেষ বিগত 2008 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল এবং এই যাবৎকালের সবচেয়ে বড় সমাবর্তনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। আমরা দেখেছি অতীতে যে আজকে যে সভাপতি রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ কিছুক্ষণ আগে ঢাকা থেকে এসে পৌঁছেছেন এবং অন্যান্য যারা অতিথি রয়েছেন তারাও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। এই সর্ববৃহৎ এই সমাবর্তন অনুষ্ঠানে যাতে কোনো রকম আইন শৃঙ্খলার বিঘ্ন না করে, সে কারণে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রায় 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আপনি জানেন যেহেতু সর্ববৃহৎ আয়োজন এবং হাজার হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে এবং যারা গ্রাজুয়েটদের অংশ নিচ্ছে এবং সেই সাথে বিপুল সংখ্যা আত্মীয়স্বজন তারা উপস্থিত হয়েছেন, সে কারণে কিন্তু একটা আইন শৃঙ্খলার বিঘ্ন হওয়ার একটা আশঙ্কা থেকে গিয়েছিল। যে কারণে আমরা দেখেছি গত 4 দিন আগে এসএসএফ এবং পিজিআর এসে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নেয় এবং এছাড়া কিন্তু আমরা দেখেছি প্রায় 1000-এর বেশি সংখ্যক পুলিশ এবং র্যাব এই আজকের এই নিরাপত্তা স্থল ঘিরে রেখেছে। অর্থাৎ বলা যায় একদিকে প্রাণের উৎসব, অন্যদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আর এই দুইয়ের মাঝে আজকে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 50 বছরের ইতিহাস, সেই ইতিহাসের 4র্থ সমাবর্তন। কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেই সমাবর্তন এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ কয়েক মিনিটের মধ্যেই এখানে এসে উপস্থিত হয়ে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত এ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাবর্তনের সর্বশেষ খবর। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। আমাদের অঙ্গীকার, কুষ্ঠ প্রতিবন্ধী শিশু একটিও নয় আর। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে উদযাপিত হয়েছে বিশ্ব কুষ্ঠ দিবস 2016। এ উপলক্ষে সকালে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে শাহবাগ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি টিএসসি অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। কুষ্ঠরোগী সহ এর সঙ্গে সংশ্লিষ্ট অনেকে র্যালিতে অংশ নেন। এর আগে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ। র্যালি শেষে শহীদ মিনার চত্বরে বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সরকারিভাবে দেশকে কুষ্ঠমুক্ত ঘোষণার 17 বছর পার হলেও কমেনি এই রোগের প্রকোপ। এখনও পার্বত্য অঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় শনাক্ত হচ্ছে কুষ্ঠরোগী। হাসপাতালগুলোতে রোগ শনাক্তকারীর বেশিরভাগ পদ শূন্য থাকাও চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণের অভাবে কুষ্ঠরোগী শনাক্ত হচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত তাহসিন আজিজের রিপোর্টে। জীবাণুবাহিত সংক্রামক রোগ কুষ্ঠকে প্রাচীনকালে মানুষের মহাপাপের ফল হিসেবে গণ্য করা হতো। এ রোগে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামক এক প্রকার জীবাণু শরীরের চামড়ায় অনুভূতিহীন ফ্যাকাশে দাগ সৃষ্টি করে। সে অংশে ক্ষত বা ঘা থেকে পচনের মাধ্যমে ধীরে ধীরে আক্রান্তরা বিকলাঙ্গতার শিকার হন। ঝাড় ফুঁক করলাম, কেউ কয় বাত হয়েছে, কেউ কয় বাতাস লাগছে, এরকম করে করে হাত পা নষ্ট হয়েছে। আমার এই রোগ হওয়ার পর আমি বহু জায়গায় চিকিৎসা নিয়েছি, কিন্তু কোনো ডাক্তার ধরতে পারে নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী প্রতি 10,000 মানুষে কুষ্ঠরোগীর সংখ্যা একের নিচে নেমে এলে 1998 সালে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত ঘোষণা করা হয়। জাতীয়ভাবে এই লক্ষ্য অর্জিত হলেও নীলফামারী, গাইবান্ধা, সিলেট, বান্দরবান, খাগড়াছড়ি সহ কয়েকটি অঞ্চলে এই সংখ্যা একের উপরেই থেকে যায়। জাতীয় কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মসূচির হিসেবে 2015 সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে এই রোগীর সংখ্যা 2835 জন, যা 2013-তে ছিল 3000-এর কিছু বেশি। জাতীয় কুষ্ঠ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি 206টি পদে রোগ শনাক্তকারী নিয়োগ দেয়ায় এ কর্মসূচিতে স্থবিরতা কিছুটা কাটানো সম্ভব হয়েছে। টিবি লেপ্রেসি কন্ট্রোল অ্যাসিস্ট্যান্ট, সেটার ঘাটতি ছিল অনেক উপজেলাতেই। 206 জন টিএলসিকে নিয়োগ দিয়েছে উপজেলা পর্যায়ে এবং তাদের প্রশিক্ষণ সমাপ্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর মতে, কুষ্ঠরোগের ক্ষেত্রে শুধু রোগীর চিকিৎসা করালেই হবে না, এজন্য প্রয়োজন পরিবারের সহযোগিতা ও মানসিকতার পরিবর্তন। কুষ্ঠরোগের ব্যাপারেও আমরা একটা শূন্য পর্যায়ে আনতে পারবো, কিন্তু এটা তো অনেক পুরনো রোগ, চূড়ান্তভাবে নিশ্চিত করতে গেলে আর সময় লাগবে। এদিকে মহাখালী কুষ্ঠ হাসপাতালটিকে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি এটিকে আধুনিকায়ন করার দাবি জানিয়েছেন আক্রান্তরা।
তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ। শেষ মুহূর্তে ছাড়ের সুযোগ নিতে মেলা প্রাঙ্গণে ক্রেতাদের ভিড়। হারিয়ে যেতে বসেছে ধামরাইয়ের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্প। স্থানীয় বাজারে এই শিল্পপণ্য তেমন বিক্রি না হওয়ায় অন্য পেশায় চলে যাচ্ছেন এর সঙ্গে জড়িত শিল্পী ব্যবসায়ীরা। তবে তারা বলছেন গুণে মানে অন্য দেশের তুলনায় ভালো হওয়ায় বিদেশে আলাদা চাহিদা রয়েছে ধামরাইয়ের কাঁসা পিতল মূর্তি ভাস্কর্যের। কিন্তু নান্দনিক এই শিল্পপণ্যের বাজার সম্প্রসারণের অভাব রয়েছে সরকারি সহযোগিতার। ধামরাই ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ, ক্যামেরায় ছিলেন সুমন আহমেদ। শিল্পীর গভীর মনোযোগে নিখুঁতভাবে তৈরি হচ্ছে হরিণ। মোমের তৈরি এই মডেলের ওপর প্রথমে মাটির প্রলেপ, পরে আগুনে পুড়িয়ে মোম বের করে তার ভেতর ঢালা হবে গরম পিতল, এরপর আবারও হাতের ছোঁয়া। এভাবেই তৈরি হয় কাঁসা পিতলের সব ভাস্কর্য। প্রায় 5000 বছর আগের এই লস্ট রক্স পদ্ধতি ধামরায় যাত্রা শুরু করে 1000 বছর আগে পাল বংশের আমলে। 2 দশক আগেও ভালো চাহিদা থাকা এই শিল্পপণ্য নিয়ে 21শ শতকে এসে কি বলছেন তারা, যারা সংসার চালান সৃজনশীল এই পেশাকে অবলম্বন করে। আমি একটা শিল্পী, আমার গর্ব হইতো। এখন যখন ভাবি যে এটা এর কোনো আমাদের ভবিষ্যৎ নাই, তখন চোখ দিয়ে জল আসে। পরবর্তী কেউ আসার জন্য মনে হয় না কাউকে বলে তার লাইফ নষ্ট হয়ে যাবে। ধামরাই পথখোলা বাজারে কাঁসা পিতল পণ্য বিক্রির যে 2-1টি দোকান রয়েছে, সেখানেও অপেক্ষা হিন্দু বিয়ের উপলক্ষ কিংবা শৌখিন ক্রেতার। বিশেষ করে হিন্দু বিয়েতে গেলে বেশি প্রচলন। নর্মালি 2-3 হাজার বিভিন্ন আইটেম দিয়ে হয় আর কি। বিভিন্ন জায়গা থেকে আসে, গাড়ি নিয়ে আসে, ঢাকা থেকে আসে অনেক সময়। তবে বর্তমানে চরম সংকটে থাকা এই শিল্প হতে পারে রপ্তানি আয়ের বড় উৎস, এমনটাই বলছেন বংশানুক্রমিকভাবে এর সাথে জড়িয়ে পড়া শিল্পীরা। এইটা দেশের বাইরে ব্যাপক চাহিদা আছে। সমস্যাটা হচ্ছে যে জিনিসগুলো এক্সপোর্ট করতে যায়, তখন নানান জটিলতার সম্মুখীন হতে হয়। ছোট ছোট কারখানা যারা আছে, পুঁজির অভাবে তারা কাজটা চালিয়ে যেতে পারছে না। 1000 বছরের বেশি সময়ের ইতিহাসের সাক্ষী ধামরাইয়ের ঐতিহ্যবাহী এই কাঁসা পিতল শিল্প। বর্তমান বিশ্ববাজারে ব্যাপক সম্ভাবনা থাকার পরেও সঠিক প্রচারণা ও পৃষ্ঠপোষকতার অভাব এবং রপ্তানি জটিলতার কারণে বাজার পাচ্ছে না এই শিল্পপণ্য। পাশাপাশি অভ্যন্তরীণ বাজার থেকে হারিয়ে যেতে বসা এই শিল্প রক্ষায় সরকারি বেসরকারি উদ্যোগ গ্রহণের দাবি সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। জাতীয় পার্টির প্রেসিডিয়ামের বৈঠক শেষে বনানীর কার্যালয়ে বক্তব্য রাখছেন নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বলছি একটি খবরের বরাত ছিল যে আসলে এই যে চেয়ারম্যান কো চেয়ারম্যান যে পদগুলো রয়েছে, এখন নতুন একটা প্রস্তাবনা নিয়ে চেয়ারম্যান এগোতে যাচ্ছেন। সেটা হচ্ছে 3টি মন্ত্রণালয় চেয়েছেন, 3টি মন্ত্রী চেয়েছেন। এটি আমরা দেখছি গণমাধ্যমে খবর আসছে এই পত্রের সঙ্গে। এটি যেমন একটি রয়েছে, এটার সাথে আমরা গতকালকে দেখেছি আপনাদেরই একজন প্রতিমন্ত্রী, তিনি কিশোরগঞ্জে বলেছেন যে জাতীয় পার্টি হচ্ছে সরকারের সুবিধায় শক্তিশালী হচ্ছে। এই দুইটা বক্তব্যকে আপনারা আসলে কিভাবে দেখছেন? এবং এর পাশাপাশি রওশন এরশাদ যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার দিন, এই বিষয়ে আর কি আপনারা কতটুকু? না, একসঙ্গে এতগুলো প্রশ্ন করলে আমার একটু মানে অনেক সময় স্মৃতি হারিয়ে যায়। একটা প্রশ্ন বল, প্রথমটা কি? আপনারা তিনটা, আমরা দুইটা সঠিক করিবেন। হ্যাঁ, একটা হলো একটা না 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 আমি একটা করে উত্তর দিতে চাই। না না প্লিজ 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 না 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 এই কথাটি এসছে শুধু একটি সংবাদপত্রে, এবং সেই সংবাদপত্র উইদাউট এনি ভেরিফিকেশন। উই আর ভেরি সরি টু সে যে কথাটা কোট করেছেন উনি কারো কাছে, এরশাদ সাহেবের কথা কোট করেছেন, এরশাদ সাহেবের কাছে ভেরিফিকেশন করেন নাই, হিসেবে আমাদের কাছে বা মহাসচিবের কাছে ভেরিফিকেশন করেন নাই। এটা কি ধরনের সাংবাদিকতা? আমি সাংবাদিক নই, কিন্তু আমার কাছে এগুলো আনএথিক্যাল বলে মনে হয়। এবং এই কথাটি যে সর্বভাবে মিথ্যা বা মিথ্যা বলবো না, মানে সত্য নয় বা বাস্তব ভিত্তিক নয়, এই কথাটি এরশাদ সাহেব নিজেই প্রচার করেছেন। ওনার মুখ থেকে বলেছেন যে আমি এরকম কোনো প্রস্তাব চাইনি বা পাঠাইনি। কাজে এই কথাটির উত্তর হলো। সেকেন্ড পয়েন্টটা বলো। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আপনাদেরই একজন বলেছেন যে মন্ত্রী বলেছেন গতকাল কিশোরগঞ্জে সরকারি সুবিধা প্রাপ্ত হয়ে জাতীয় পার্টি শক্তিশালী হচ্ছে। ব্যক্তিগত ধারণা, আমরা আমাদের শক্তি হলো জনগণ। এটা কথা তোমরা অনেক সময় ভুল করে, অনেকেই ভুল করে। 90-এর পর থেকে 91 নির্বাচনের পরের থেকে শুরু করে অদ্যাবধি জাতীয় পার্টির একমাত্র শক্তি হলো দেশের জনগণের সমর্থন। এখানে আমরা প্রশাসনের মধ্যে নেই,
আমরা প্রশাসনের মধ্যে নেই, আমাদের অর্থবিত্ত নেই। অর্থবিত্ত সাথীরা যারা ছিলেন সরকারের সময় তারা বেশিরভাগই চলে গেছিলেন, এবং তারপরে হলো আমাদের পেশি শক্তিও নাই। কাজে আমাদের একমাত্র সমর্থনের বেজ হলো আমাদের জনগণের সমর্থন, সাধারণ জনগণ, তাও একেবারেই মাঠ পর্যায়ের, তৃণমূল মাঠ পর্যায়ের, এটাই আর আমাদের একমাত্র সমর্থন। উনি যেটা বলেছেন ওনার নিজের ব্যক্তিগত কোনো কারণে বলতে পারেন, আমার ধারণা মতো এটা সঠিক নয়, এই কথাটি সঠিক নয়। বলুন। জাতীয় পার্টির প্রেসিডিয়ামের বৈঠক শেষে বনানীর কার্যালয়ে বক্তব্য রাখছেন নেতারা, আপনারা সরাসরি দেখছিলেন তা। কুমিল্লায় চাহিদার তুলনায় দ্বিগুণ টমেটো উৎপাদন করেও হাসি নেই কৃষকের মুখে। হিমাগারের অভাবে সংরক্ষণ করা যাচ্ছে না বিপুল পরিমাণ টমেটো, এতে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। আর কৃষি কর্মকর্তারা বলছেন হিমাগার স্থাপনের বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা জেলায় বুড়িচং, চান্দিনা, দেবিদ্বার ও দাউদকান্দিতে সবচেয়ে বেশি টমেটো উৎপাদন হয়ে থাকে। একসময় এসব এলাকায় প্রতি হেক্টরে 6 থেকে 8 মেট্রিক টন টমেটো উৎপাদন হতো, আর এখন হাইব্রিড বীজের কল্যাণে উৎপাদন হচ্ছে 45 থেকে 50 মেট্রিক টন। তবে সার ও বীজের দাম বেশি হওয়ায় মুনাফা হচ্ছে না চাষিদের। পাশাপাশি হিমাগারের অভাবে সংরক্ষণ করতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। শক্ত মালটা নিলে আমরা একটু রাখতে পারতাম যায়, আর লরম মালটা নিলে আমরা হচ্ছে দিকে আপনার হিমাগার নাই কারণে কম দামে বেচা লাগতে হয়। একটা হিমেল করে দিত, তাহলে এটার মধ্যে মনে করেন যে আমরা ফল ফলাদি রাখিয়া বা ফসলাদি রাখিয়া আমরা আরো 2-4 পয়সা একটু বেশি পাইলাম হইলে। আর হিমাগারের প্রয়োজনীয়তা স্বীকার করলেন ব্যবসায়ীরাও। বেচা গাড়ি ভাড়া দিয়া ও হেরা নাস্তা খাওয়ানোর পয়সাও থাকে না, কারণ এটা যদি রাখার মতন এমন কোনো কোল্ড স্টোর ব্যবস্থা করা হইতো তাইলে কৃষক এটার ন্যায্য মূল্য পাইত। এদিকে হিমাগার স্থাপনের বিষয়টি উচ্চ পর্যায়ে জানানো হয়েছে বলে জানালেন জেলার কৃষি কর্মকর্তা। কৃষি বিভাগের পক্ষ থেকে সাময়িকভাবে কিছুদিনের জন্য সংরক্ষণের পরামর্শ বা ট্রেনিং দিয়ে থাকি, এবং এর ফলে তারা হয়তো 1-1.5 মাসের মতো তারা সংরক্ষণ করতে পারে। চাষি ন্যায্য মূল্যটা যদি ঠিকমতো পেত তাহলে ফলন আগামীতে আরও আবাদও বৃদ্ধি পেত, এবং এই জেলা থেকে আমরা আলাদাভাবে টমেটোটা আমরা বিদেশেও আমরা রপ্তানি করতে পারতাম। গত বছর কুমিল্লায় 1200 হেক্টর জমিতে টমেটো উৎপাদন হলেও এই বছর 1500-এরও বেশি হেক্টর জমিতে টমেটো চাষ করেছেন চাষিরা। সময় সংবাদ, কুমিল্লা। মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ, আর এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী সাজিদ রাজু। মেলার শেষ দিনের খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রাজু, রুদ্র, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজকে শেষ দিন এবং শেষ অংশে আমরা উপনীত হয়েছি। সকাল থেকে বাণিজ্য মেলায় আমরা আছি এবং দেখছি যে আজকে শেষ দিন উপলক্ষে একদম শুরু থেকে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি, এবং এখন এসে মেলা ঠিক মেলা নেই, এটি যেটি হয়েছে যে উন্মুক্ত এক বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এখানে বেচা বিক্রি যেমন চলছে, সেই সঙ্গে এখানে যারা দর্শনার্থীরা আসছেন তারা ঘুরে ঘুরে দেখছেন, এবং এক বললাম যে উন্মুক্ত বিনোদন কেন্দ্রে পরিণত। আমার পাশে যদি আপনি দেখেন তাহলে এখানে বাণিজ্য মেলার যে প্রধান মূল ফটক, সেই ফটক দিয়ে ঢোকার পরপরই যে অঙ্গনটি, সেই অঙ্গনের চিত্র এটি। কেউ কেউ সেই সকাল থেকে ঘুরে দেখতে দেখতে এবং যখন ক্লান্ত হয়ে গেছেন তখন পরিবারের সদস্যদের নিয়ে সারাদিন ঘোরাঘুরির পর সেই ক্লান্ত শ্রান্ত দেহে অনেকেই ফুটপাতের উপরে যে বসার জায়গা, সেই জায়গাগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে, এবং অনেকেই ঘুরছেন, রেস্ট নিচ্ছেন, অনেকেই আবার কেনাকাটাতে ব্যস্ত রয়েছেন। তো বাণিজ্য মেলার যে কারণে বললাম যে উন্মুক্ত বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে, কারণ এখানে শুধু স্টল বা প্যাভিলিয়নগুলোই নয়, মেলার ভিতরে কিন্তু হকার থেকে শুরু করে ভিক্ষুক, বিভিন্ন দোকানপাট নিয়ে কিন্তু মেলার ফুটপাতে বসে গেছেন হকাররা। কিছুক্ষণ আগে এখানে একটি অভিযান শুরু হয়েছে, হকার উচ্ছেদ অভিযান, এই শেষ বিকেলে এসে, এবং কিন্তু হকাররা যেটি বলছেন যে তারা অভিযোগ করেছেন যে ঢোকার সময় শেষ দিন উপলক্ষে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, এবং অনেক মেলা কর্তৃপক্ষ থেকে শুরু করে অনেক পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্যদের বিরুদ্ধে তারা ঘুষ নিয়ে তাদের ভেতরে ঢুকিয়ে দেওয়ার একটি অভিযোগ তারা করেছেন। কিন্তু তারপরেই বলছেন যে শেষ দিন হিসেবে তারা বলছেন যে এই সুযোগটি তারা চাইছেন। আর দর্শনার্থী এবং ক্রেতা দর্শক তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে আজকে শেষ দিন উপলক্ষে যে বিশেষ অফার থাকে, ছাড়ের অফার থাকে, সেই সুযোগ তারা নিতে চান, এবং বিক্রেতারাও বলছেন যে সারা মাস ব্যাপী যে ক্রেতা বিক্রেতা এবং ক্রেতা দর্শনার্থীর সমাগম আজকে সেটি যেন পরিপূর্ণ হয়ে উঠেছে, এবং তাদের যে লক্ষ্যমাত্রা ছিল তারা বলছেন যে সেটি তাদের অনেকটাই পূরণ হয়েছে। তো রুদ্র, আমার কাছে এই ছিল এখন পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবরাখবর। ধন্যবাদ রাজু। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2016 পর্দা নামছে আজ, আর সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ রাজু।
রাজধানীতে শুরু হচ্ছে মসলিন প্রদর্শনী ও মসলিন পুনরুজ্জীবন উৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিলে আগামী 5, 6 ও 7 ফেব্রুয়ারির এই প্রদর্শনীর আয়োজন করেছে ড্রিক পিকচার লাইব্রেরি ও ব্র্যাক। সকালে জাতীয় জাদুঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত জানান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় ড্রিক পিকচার লাইব্রেরির প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্র্যাকের নির্বাহী পরিচালক ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার সচেষ্ট রয়েছে। নিজেদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পর্যায়েও সরকার আপোষহীনভাবে কাজ করছে বলে জানান মন্ত্রী। এ সময় সরকারি ও বেসরকারি প্রচেষ্টার মাধ্যমে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন অন্য বক্তারা। মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই ব্যাপারে খুবই একটা শক্তিশালী একটা অবস্থান নিয়েছেন এবং আমরা এই জায়গাগুলোতে কোনো আপোষ করছি না। এই উৎসবটি শুধু মসলিনের প্রদর্শনী যে হবে তা নয়, এখানে বিদেশ থেকেও বেশ কিছু বিশেষজ্ঞ আসবেন। তার ফলে যেটি সুবিধা হবে যে আমরা আমাদের কথাগুলো এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তাদের সামনে তুলে ধরবার সুযোগ পাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় আমাদের 5 তারিখের উদ্বোধন অনুষ্ঠান এবং 6 তারিখে আহসান মঞ্জিল অনুষ্ঠান দুটিতে উপস্থিত থাকবেন। মসলিনের উপর একটা প্রামাণ্য গ্রন্থ লেখা হয়েছে, সেটা চীনে মুদ্রণ করা হয়েছে, সেটি আমরা সেই দিন মাননীয় অর্থমন্ত্রী মহোদয় উদ্বোধন করবেন। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদকে নিয়ে তাদের মতামত ও প্রতিক্রিয়া। দর্শকের কাছে যাত্রায় সকালে সময় সংবাদ পৌঁছায় নেত্রকোনা। সেখানে ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। সেখানকার দর্শকরা তাৎক্ষণিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সময় সংবাদের প্রশংসা করেন। এছাড়া অপরাধের বিভিন্ন সংবাদ প্রচার ও তার ফলো আপ করার জন্য সময় সংবাদকে ধন্যবাদ দেন তারা। পাশাপাশি নেত্রকোনার ঐতিহ্য তুলে ধরা সহ বেশি করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নারী বিষয়ক সংবাদ প্রচারের অনুরোধ জানান তারা। সময় চ্যানেল ভালো সংবাদ দেয়, সবসময় আমরা ভালো খবর দেখতে পারি, যেন আরো ভালো করেন এটা আমরা আশা করি আপনাদের কাছে। সংবাদ যদি আপনার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ওই বিষয়টা একটু বেশি করে দেখে, গ্রামগঞ্জের খবরগুলো বেশি করে প্রচার করে, তাহলে ভালো হবে। সময় সংবাদে উপস্থাপন করে ভালোভাবে। তবে নেত্রকোনার কিছু যুদ্ধ রয়েছে, এই যুদ্ধগুলো যদি মানে আরো সুন্দর করে যুদ্ধের স্থানে যে উপস্থাপন করে তাহলে মনে হয় আরো ভালো হবে। আপনারা যে টকশোগুলি করেন, আমাদের জেলা পর্যায়ে বিশেষজ্ঞ যদি টকশো করেন তাহলে আমরা উপকৃত হব। সময় চ্যানেল এটা একটা ব্যতিক্রমধর্মী চ্যানেল, এটা অল্প সময়ে অনেক বেশি মানুষের মন আকৃষ্ট করতে পেরেছে। বর্তমানে যে দেশের যে উন্নয়ন হচ্ছে, এটা কিন্তু এর পিছনে নারী সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ভূমিকাটা যদি সময় টিভি তুলে ধরে সমাজের কাছে, তাহলে নারী সমাজ উপকৃত হবে। সময় টিভি আইন শৃঙ্খলা সংক্রান্ত অপরাধ বিষয়ক যেসব তথ্য প্রচার করে থাকে, সেগুলো এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য অবশ্যই পজিটিভ। কলম্বিয়ার সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ হয়েছে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। তবে এখনো পর্যন্ত সেখানে ছোট মাথার কোনো শিশুর জন্ম নেয়নি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এদিকে মশাবাহিত সব ধরনের সংক্রামক ব্যাধির বিস্তার বন্ধে সতর্কতা জারি করেছে হন্ডুরাস। জিকা ভাইরাসের বিস্তার ঠেকাতে করণীয় ঠিক করতে সোমবার জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে জিকা ভাইরাস। পুরো আমেরিকা মহাদেশ এখন ভুগছে জিকা আতঙ্কে। গেল 7 দিনে কলম্বিয়ায় নতুন করে সংক্রমিত হয়েছেন 2116 জন অন্তঃসত্ত্বা নারী। দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 20,000 ছাড়িয়েছে। এমন খবরে দুশ্চিন্তায় দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। জিকা ভাইরাসে আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের নবজাতক মাইক্রোসেফালি রোগে আক্রান্ত হয়ে ছোট মাথা শিশুর জন্ম দেবার আশঙ্কা থাকলেও সে ধরনের কোনো শিশু জন্ম নেবার খবর পাওয়া যায়নি। জোরদার করা হয়েছে স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি। জিকা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ব্রাজিলে এরই মধ্যে জন্ম নিয়েছে প্রায় 4000 ছোট মাথার শিশু। এই ভাইরাসের বিস্তার রোধে মশক নিধন ও জনসচেতনতা বাড়াতে কাজ করছে সেনা সদস্যরা। সংক্রমণ থেকে নিজেকে নিরাপদ রাখার কৌশল নিয়ে আলোচনা করতে অন্তঃসত্ত্বা নারীদের জন্য বিশেষ কর্মশালা আয়োজন করা হয়েছে এল সালভাদোরে। দেওয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ।
উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই সময় কাটছে আমার। জিকা ভাইরাসে আক্রান্ত হবার ভয়ে আমার মতোই আতঙ্কিত সব অন্তঃসত্ত্বা নারী। আসলে আমাদের অনাগত সন্তান অসুস্থ হোক তা কল্পনাতেও ভাবি না। এদিকে জিকা ভাইরাস ছাড়াও এডিস মশার কামড়ে সংক্রমিত হওয়া ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগের প্রাদুর্ভাব ঠেকাতে প্রতিরোধমূলক সতর্কতা জারি করেছে হন্ডুরাস। সে সময় ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। কেবল আমেরিকা মহাদেশে 40 লাখ মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন সতর্কবাণীর পর জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মশক নিধন কর্মসূচি জোরদার করেছে বিভিন্ন দেশ। জাহিদুর রহমান, সময় সংবাদ। অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের খবর। নাজমুল হোসেন শান্তর অপরাজিত সেঞ্চুরির উপর ভর করে স্কটল্যান্ডকে 257 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশের ছেলেরা। জবাবে এখন ব্যাট করছে স্কটল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত স্কটিশদের সংগ্রহ 4 উইকেটে 109 রান। টস হেরে শুরুটা ভালো হয়নি স্বাগতিক বাংলাদেশের। স্কোরবোর্ডে 17 রান যোগ করতে 2 উইকেট হারায় যুবারা। রানের খাতা খোলার আগে পিনা ঘোষকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোহাম্মদ গাফার। দলীয় 17 ব্যক্তিগত 13 রানে ফেরেন জয়রাজ শেখ। দ্রুত 2 উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশ দলকে টেনে তোলেন সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত জুটি। 101 রানে জুটি গড়ে সাইফ ফেরেন ব্যক্তিগত 49 রানে, তবে রানের চাকা সচল রাখেন শান্ত। যুব ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে শান্ত অপরাজিত থাকেন 113 রানে। এছাড়াও মিরাজের 51 রানের সাহায্যে 256 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে স্কটল্যান্ডের হয়ে শুরুতে বেশ দেখে শুনে ব্যাট করছিলেন নেইল ফ্লেক ও রডি জনস্টন, কিন্তু দলীয় 48 রানে জুটি গড়ে ফ্লেক 28 রান করে আউট হওয়ার পর বিনা রানেই প্যাভিলিয়নে ফেরেন ওয়াইস শাহ। এরপর দলীয় 56 রানে জনস্টন ও দলীয় 89 রানে ওয়ালার সাজঘরে ফিরলে অনেকটা ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কটিশরা। এখন উইকেটে থেকে ব্যাট করছেন আজিম ও ফিনলে জুটি। এই মুহূর্তে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী মাকসুম আলম খান। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মাকসুম। জি রুদ্র, আসলে বলবো যে শুরুটা যদিও খুব একটা সুবিধাজনক হয়নি, তারপরেও কিন্তু 256 রানে একটি ভালো স্কোর সংগ্রহ করেছিল বাংলাদেশ। এবং বোলিংয়ে আমরা দেখেছি যে দুই ব্যাটসম্যান ফ্লেক এবং জয়স্টন স্কটল্যান্ডের দুই ব্যাটসম্যানের বিপক্ষে কিন্তু বাংলাদেশকে একটু ভুগতে হয়েছে, কারণ তারা দ্রুত গতিতেই রান তুলছিলেন, বেশ সাবধানী হয়েও খেলছিলেন এবং রানের গতিও কিন্তু সচল রাখছিল। অর্থাৎ একসময় মনে হচ্ছিল যে এই জুটিটা যদি টিকে যায় সেক্ষেত্রে হয়তো বা কিছুটা মুশকিল হয়ে যেত বাংলাদেশের বোলারদের জন্য বাকি সময়টা চেক দেওয়ার এবং 256 রানকে ডিফেন্ড করার। তবে তাদের এই ভালো জুটিটাও, ভালো সূচনাটাও 48 রানে থামিয়ে দেওয়া হয়েছে এবং 48 রানে তারা আউট হওয়ার পরে দ্রুতই আর উইকেট পড়তে থাকে এবং এক পর্যায়ে 48 রানে আবার দ্বিতীয় উইকেটও পড়ে এবং এখন পর্যন্ত স্কোর যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 37তম ওভারের খেলা চলছে এবং 112 রান 4 উইকেটে, যার মধ্যে সঞ্জিত শাহর বদলে যিনি খেলতে নেমেছেন আজকে দলে আরিফুল, তিনি কিন্তু 2টি উইকেট নিয়েছেন, একটি হয়েছে রান আউট এবং একটি পেয়েছেন আমাদের অধিনায়ক মিরাজ। অর্থাৎ 4টি যে উইকেট তার মধ্যে কিন্তু স্পিনাররাই তুলে নিয়েছেন 3টি এবং একটি রান আউট। বুঝতে হবে এর আগের দিন স্কটল্যান্ড বলেছিল বাংলাদেশি স্পিনারদের প্রশংসা করেছেন এবং তারা বলেছিলেন যে বাংলাদেশি স্পিনারদেরকেই তারা চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তো সেই স্পিনাররাই কিন্তু এখন পর্যন্ত যে কয়টি উইকেট রান আউট বাদে যে কয়টি উইকেট এসেছে শতভাগ উইকেটই কিন্তু স্পিনাররাই পেয়েছে। যদিও শুরুতে পেসাররাও বেশ ভালোই করেছেন এবং 6 ওভার বল করে আমরা দেখেছি যে হালিম যদিও খুব একটা ভালো করতে পারেনি, কিন্তু সাইফুদ্দিনের বল কিন্তু মোকাবেলা করতে তাদের বেশ সমস্যা হচ্ছিল, আমরা দেখছিলাম। এখন পর্যন্ত যা অবস্থা 256 রান ডিফেন্ড করার মতো সুবিধাজনক পজিশনে বাংলাদেশ আছে। 36 ওভার থেকে এখন 137তম ওভারে খেলা চলছে, 113 রান 37তম ওভারের খেলা শেষ, এখন 113 রান। তো আর যে রান দরকার আছে তার জন্য রিকোয়ার্ড রান রেট কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো এই চাপটা কিভাবে স্কটল্যান্ডের খেলোয়াড়রা সামলান, এই দুজন ব্যাটসম্যান যদিও বেশ কিছুক্ষণ ধরে দেখছি যে উইকেটে আছেন এবং তারা ধীরে ধীরে রানের চাকা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, খুব একটা ঝুঁকি নিচ্ছেন না, তবে মারার বল যেগুলো সেগুলো মারছেন এবং যেগুলো ছেড়ে দেওয়ার বল সেগুলো জাস্ট করে ছেড়ে দিচ্ছেন, বেশ সাবধানী হয়েও রানের চাকাটা সচল রাখার চেষ্টা করছেন। মাঝখানে বেশ কিছু এছাড়াও রান আউট বা এ
এলবিডব্লিউ বেশ কিছু আবেদন হয়েছে, কিন্তু সেগুলোতে সাড়া দেননি আম্পায়ার। তাহলে হয়তো বা ক্লোজ কিছু কল ছিল, সেগুলো যদি আউট হতো তাহলে বাংলাদেশ পুরো পেন্ডুলামটা বাংলাদেশের দিকে ঝুঁকে আসতো ম্যাচের, সেটি আমরা বলতে পারি, অর্থাৎ নিয়ন্ত্রণ বাংলাদেশ নিতে পারতো। তারপরেও এখন যেভাবে চলছে দেখা যাক কি হয়, কিছুটা সুবিধাজনক স্থানেই আছে বাংলাদেশ। রুদ্র। ধন্যবাদ মাকসুম। দর্শক, কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাকসুম আলম খান। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কাল শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। সব প্রস্তুতি সম্পন্ন, চাইলে লেখক ও ব্লগারদের নিরাপত্তা দেওয়া হবে, ব্রিফিং এ ডিএমপি। ক্ষমতায় গেলে নতুন করে শহীদের তালিকা করার ঘোষণা বিএনপির। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়ে দলটির শীর্ষ নেতাদের বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল, মন্তব্য আওয়ামী লীগের। সংকট নিরসনে এরশাদের সভাপতিত্বে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের বৈঠক অনুষ্ঠিত। দলে কোনো বিভেদ নেই বলে দাবি, যোগ দেননি রওশনপন্থী নেতারা। কৌশলে একে অপরকে বিচ্ছিন্ন রেখে সক্রিয় জেএমবি সদস্যরা। গ্রেপ্তারে মোবাইল ফোন ট্র্যাকিং সহ কাজে আসছে না কোনো প্রযুক্তি, স্বীকারোক্তি পুলিশের। এবং অনূর্ধ্ব 19 বিশ্বকাপের শান্তর সেঞ্চুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 256 রানের চ্যালেঞ্জিং স্কোর। জবাবে ব্যাট করছে সফরকারীরা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।